হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা কম্পিটিটিভ অ্যাসপিরেন্টস, বিশেষত যারা ডাব্লিউবিসিএস কিংবা মিসেলেনিয়াস কিংবা ক্লার্কশিপের মতন এক্সামিনেশনে তোমরা বসেছ এবং তার মেন্সের প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য আজকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। দ্য উইমেন্স রিজার্ভেশন বিল 2024, নারী সংরক্ষণ বিল 2024। এই টপিকটি কিন্তু আপকামিং এক্সামিনেশন লাইক ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ পেপার রয়েছে তার জন্য কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে চলো আমরা জেনে নিই আজকের এই বিষয়ে, অর্থাৎ নারী সংরক্ষণ বিল 2024 অর দ্য উইমেন্স রিজার্ভেশন বিল 2024 সম্পর্কে আমরা কি কি বিষয়ে জানব। সবার প্রথমে আমরা জেনে নেব এই বিলের ভূমিকা বা ইন্ট্রোডাকশন সম্পর্কে জানব। তারপর আমরা জেনে নেব যে এই বিলের আইন এবং বাস্তবায়ন কী, এই আইনের পটভূমি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এবং উদ্দেশ্য অর্থাৎ অবজেক্টিভ কী। এই যে বিল রয়েছে, এই বিলটির মাধ্যমে কি কি নতুন আর্টিকেল হয়েছে, কিংবা এই বিলটির মাধ্যমে কি কি অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে, এবং এই বিলটি বাস্তবায়িত করার পেছনে কি কি প্রক্রিয়া, প্রসিডিওর এবং কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। এছাড়াও আমরা জেনে নেব এই বিলের ইম্পর্টেন্স এবং তার এফেক্ট অর্থাৎ গুরুত্ব এবং তার সম্ভাব্য প্রভাব, এবং ইন ফিউচার এই বিলের কি কি চ্যালেঞ্জ ফেস করতে চলেছে এবং তার জন্য কি কি করণীয়, অর্থাৎ চ্যালেঞ্জেস অ্যান্ড হোয়াট টু ডু নেক্সট। এই সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই আলোচনাটা তোমাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত শোনার, এবং শেষ পর্যন্ত তোমরা যদি এই আলোচনাটা অ্যাটলিস্ট গল্পের মতন শোনো, তাহলে এটুকু আশা রাখি যে অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপটিভ পেপারে কিভাবে এই বিল সম্পর্কে রিপ্রেজেন্ট করবে বা আপকামিং যে ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এক্সামিনেশানগুলো রয়েছে সেই ক্ষেত্রে তোমরা অনেকটাই ইনফরমেশান এখান থেকে গ্যাদার করতে পারবে। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ টপিক ইজ দ্য উইমেন্স রিজার্ভেশন বিল 2024, নারী সংরক্ষণ বিল 2024। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বরাবরই সীমিত ছিল। স্বাধীনতার পর থেকে নারী ভোটাধিকার থাকলেও সংসদ ও বিধানসভায় তাদের অংশগ্রহণ ছিল অত্যন্ত কম। লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন এবং নীতি নির্ধারণের নারীর অংশগ্রহণ বাড়াতে দীর্ঘদিন ধরেই একটা সংরক্ষণের বা রিজার্ভেশনের দাবি উঠেছে। এই প্রেক্ষাপটে নারী সংরক্ষণ বিল 2024, এই আইনটি পাশ হয় 2023 সালে। ভারতের গণতন্ত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ, যা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। তাহলে চলো এই নারী সংরক্ষণ বিলের আইন সম্পর্কে এবং তার বাস্তবায়ন সম্পর্কে জেনে নেওয়া যাক, এবং এই নারী সংরক্ষণ বিলের ব্যাকগ্রাউন্ড এবং অবজেক্টিভ অর্থাৎ পটভূমি এবং উদ্দেশ্য সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। নারী সংরক্ষণ বিল 2023 ভারতের সংবিধানের 128তম সংশোধনী হিসেবে
পাস হয়েছে, অর্থাৎ 128 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2023 সালে কিন্তু এটি সংশোধিত হয়ে বিলটি পাস হয়েছে। এই আইন অনুযায়ী লোকসভা, রাজ্য বিধানসভা ও দিল্লি বিধানসভায় মোট আসনের 1/3 অর্থাৎ 33% নারী প্রার্থীদের জন্য সংরক্ষণ থাকবে। সংরক্ষিত আসনের মধ্যে এসসি ও এসটির জন্য নির্ধারিত আসনের 1/3 নারীদের জন্য সংরক্ষিত হবে। আইনটির উদ্দেশ্য বা লক্ষ্য বা অবজেক্টিভ হল রাজনৈতিক ক্ষমতায়ন, লিঙ্গ সমতা অর্থাৎ ইকুয়ালিটি অফ জেন্ডার ও নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বাড়ানো। এবার চলো আমরা জেনে নিই এই সংবিধান সংশোধন এবং তার প্রধান বৈশিষ্ট্য। সংবিধানে নতুন 3টি আর্টিকেল বা অনুচ্ছেদ 330 এ, 332 এ, 334 এ অর্থাৎ আর্টিকেলস 330 এ, 332 এ, 334 এ এগুলো সবগুলোই দেখো কিন্তু ইভেন নাম্বার রয়েছে, পয়েন্ট টু বি রিমেম্বার। তো এগুলো অ্যাডিশন হলো অর্থাৎ সংযোজন হলো এবং সংশোধন করা হলো আর্টিকেল 239 এ। এই আর্টিকেলটা সংশোধন করা হয়েছে। এবার চলো দেখে নিই এই আর্টিকেল 330 এ, আর্টিকেল 332 এ এবং আর্টিকেল 334 এতে কি বলা হয়েছে। আর্টিকেল 330 এ, আর্টিকেল 330 এ এই অনুচ্ছেদে বা এই আর্টিকেলে বলা হয়েছে যে লোকসভায় 1/3 আসন নারীদের জন্য রিজার্ভড থাকবে। আর্টিকেল 332 এতে বলা হয়েছে রাজ্য বিধানসভায় 1/3 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে এবং আর্টিকেল 334 এতে বলা হয়েছে সংরক্ষণ কার্যকর থাকবে 15 বছর। তবে সংসদ যদি চায় তাহলে তার সময়সীমা বাড়াতে পারবে। দিল্লি বিধানসভায়ও একইভাবে সংরক্ষণ কার্যকর হবে। সংরক্ষিত আসনগুলি প্রতিবার সীমানা পুনর্নির্ধারণ অনুযায়ী ঘুরিয়ে ফিরিয়ে নির্ধারণ করা হবে। বিলটি পাশ হওয়ার জন্য 50% রাজ্যের অনুমোদন প্রয়োজন, যা কিন্তু অলরেডি কমপ্লিটেড অর্থাৎ যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। রাজ্যসভা ও লোকসভায় বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয় এবং রাষ্ট্রপতির অনুমোদন পায়। এবার চলো দেখে নেওয়া যাক এই বিলটি বাস্তবায়িত হতে কি কি প্রসিডিওর এবং কি কি চ্যালেঞ্জ ফেস করেছিল। আইনটি কার্যকর হবে পরবর্তী জনগণনা অর্থাৎ নেক্সট সেন্সাস অনুযায়ী কিন্তু এই আইনটি পরবর্তীকালে কার্যকর হবে ও সীমানা পুনর্নির্ধারণ শেষ হলে ফলে 2024 সালের লোকসভা বা বিধানসভা নির্বাচনে এই সংরক্ষণ কার্যকর হচ্ছে না। বাস্তবায়ন হতে হতে এই বিলটির হয়তো সময় লেগে যেতে পারে 2029 সালের যে ইলেকশন রয়েছে। দ্রুত বাস্তবায়ন বিলম্ব নিয়ে বিরোধী দল ও সমাজের একাংশ সমালোচনা করেছে এবং দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছে। কিন্তু রাজনৈতিক দল ও সংগঠন ওবিসি নারীদের জন্য পৃথক সংরক্ষণের দাবি তুলেছে, যা এই আইনে কিন্তু একদমই মেনশন করা নেই। সুপ্রিম কোর্টে দ্রুত বাস্তবায়নের জন্য আবেদন হলেও আদালত তা গ্রহণ করেনি, কারণ আইনে নির্দিষ্ট শর্ত, কি শর্ত রয়েছে, ওই যেটা অলরেডি মেনশন করলাম, নতুন জনগণনা অর্থাৎ আপকামিং নিউ সেন্সাস এবং সীমানা পুনর্নির্ধারণ অর্থাৎ ডিটারমিনেশন অফ বাউন্ডারি অর্থাৎ ডেলিমিনেশন
তাই না? এই বিষয় দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে। এবার চলো জেনে নিই এই নারী সংরক্ষণ বিল, দ্য উইমেন্স রিজার্ভেশন বিল 2024-এর কী কী ইম্পর্টেন্স রয়েছে এবং কি কি ফিউচারে পসিবিলিটিস রয়েছে বা সম্ভাবনা রয়েছে। তাহলে গুরুত্ব ও সম্ভাবনা সম্পর্কে চলো আমরা জেনে নিই। বর্তমানে লোকসভায় নারীর প্রতিনিধিত্ব 14.15% অর্থাৎ 14.15% এবং রাজ্য বিধানসভায় ইন অ্যান অ্যাভারেজ 8.9% অর্থাৎ রাজ্য বিধানসভায় 8.9% কিন্তু নারীর প্রতিনিধিত্ব রয়েছে। এই আইন কার্যকর যদি হয় তাহলে কিন্তু এই রিজার্ভেশন অর্থাৎ এই প্রতিনিধিত্ব 3 গুণ বেড়ে যাবে। আন্তর্জাতিক তুলনায় ভারত এখনও পিছিয়ে। এই সংরক্ষণ বাস্তবায়িত হলে বিশ্বে নারীর রাজনৈতিক অংশগ্রহণে ভারতের অবস্থান কিন্তু অনেকটাই উন্নত হবে, সেটা কিন্তু অবশ্যই আশা রাখা যায়। স্থানীয় পঞ্চায়েত ও পৌরসভায় সংরক্ষণের ইতিবাচক প্রভাব বা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু একটা পড়বে। নারী নেতৃত্বে সামাজিক উন্নয়ন, সোশিয়াল ডেভেলপমেন্ট, হেলথ স্বাস্থ্য ব্যবস্থা, এডুকেশন শিক্ষা ব্যবস্থা এবং অপরাধ রোধে একটা সুফল কিন্তু অবশ্যই পাওয়া যাচ্ছে এবং সেটা আরও বেশি বেশি পাওয়া যাবে, এটাই আশা রাখা যায়। সংসদ ও বিধানসভায় নারীরা অংশগ্রহণ করলে, নারীর অংশগ্রহণ বাড়লে লিঙ্গ সংবেদনশীল নীতি, নারী শিশু যে রাইটস রয়েছে, অধিকার রয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও কর্মসংস্থানেও কিন্তু একটা বিশাল হিউজ একটা ইম্প্যাক্ট পড়বে এবং একটা বড় পরিবর্তন হবে। কিন্তু এই সমস্ত পজিটিভিটি থাকা সত্ত্বেও ভবিষ্যতে এর কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো কি কি এবং সেই চ্যালেঞ্জগুলো ফেস করতে গেলে কি কি করণীয়, চলো আমরা দেখে নিই যে ফিউচার চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ টু ফাইট এগেনস্ট দেম in the context of the Women's Reservation Bill 2024. দ্রুত জনগণনা ও সীমানা পুনর্নির্ধারণ সম্পন্ন করে আইনটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের কিন্তু একটা সদিচ্ছা জরুরি। দ্বিতীয়ত, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সমতা বজায় রাখতে হবে। একটা ফেয়ার ইলেকশন, ফেয়ার সিলেকশনের কিন্তু প্রয়োজন রয়েছে। এবং নাম্বার 3, রিজার্ভেশনের পাশাপাশি অর্থাৎ সংরক্ষণের পাশাপাশি নারীর সামাজিক অর্থনৈতিক বাধা দূর করে নারীর নেতৃত্বে বিকাশে বিশেষ উদ্যোগ নিতে হবে। কোনো রকম ডিসক্রিমিনেশন না রেখে সংরক্ষণের পাশাপাশি সাইড বাই সাইড রিজার্ভেশনের পাশাপাশি সামাজিক অর্থনৈতিক সমস্ত রকমের যে ব্যারিয়ার্স বা বাধাগুলো আমাদের রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই এলিমিনেট করতে হবে এবং সেই এলিমিনেশনের মাধ্যমে নারীর নেতৃত্ব বিকাশে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাহলে সবশেষে ইন মাই ওপিনিয়ন আমি বলতে পারি যে নারী সংরক্ষণ বিল 2024 ভারতের গণতন্ত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ এবং আইনটি কার্যকর হলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে। তবে দ্রুত ও কার্যকর বাস্তবায়নের জন্য অবশ্যই প্রশাসনিক ও রাজনৈতিক উদ্যোগ অপরিহার্য এবং
প্রশাসনিক এবং রাজনৈতিক উদ্যোগ যদি সদিচ্ছা না থাকে, তাহলে কিন্তু এই রকম একটা হিউজ রেভলিউশন ইন উইমেন, মহিলাদের জন্য এত বড় একটা রিজার্ভেশন, এত বড় একটা ঐতিহাসিক পদক্ষেপ কিন্তু বাস্তবায়িত করা সম্ভব হবে না, যদি কিনা প্রশাসনিক এবং রাজনৈতিক উদ্যোগ থাকে। উইথ দ্যাট, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep studying, keep watching, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.